বালিশ যখন কেনা হয়েছে সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? সরকার পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতেও আমরা সচেষ্ট। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। আমরা দেখেছি অতীতে, আপনারাও অনেকেই এক্সপিরিয়েন্স ফেস করেছেন। এখানে রেজা তার বক্তব্যে একটি কথা বলে গিয়েছে, আমরা চাই না এসব ঘটনা পুনরাবৃত্তি হোক, তবে এক্ষেত্রে সরকারের এই নীতি যদি বাস্তবায়ন করতে হয় আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, এবং সেই সহযোগিতা অবশ্যই হতে হবে আপনাকে দক্ষতা অনুযায়ী দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে। পুলিশের দায়িত্ব আমরা জানি। গতকালও আমরা আপনাদের ভেতর থেকে, পুলিশ সদস্যদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য রেখেছেন, তার ভিতর থেকে এসেছে, সেই কথাটি আমি আজকে পুনরাবৃত্তি করতে চাই। পুলিশের দায়িত্ব কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা প্রতিনিয়তই ব্যাপারটা দেখছি। একজন পুলিশ সদস্য দিন রাত, সপ্তাহে প্রতিটি দিন, এমনকি ছুটির দিনেও দায়িত্ব পালন করে থাকেন। তাই পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে অবশ্যই সরকার উদাসীন থাকতে পারে না, যেটি আপনাদেরও একটি ডিমান্ড আছে এরকম। সুতরাং আপনাদের প্রতিটি যৌক্তিক এবং প্রয়োজনীয় প্রত্যেকটি দাবি বর্তমান সরকার অবশ্যই একসাথে আমাদের পক্ষে সম্ভব না, পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়ন করা। সকল উপস্থিতিবৃন্দ, অফিসারবৃন্দ, দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। যথাসম্ভব এসব গুণগুলো অর্জন করতে পারলেই আপনারা নিজেরাই যে স্লোগান আজকে তৈরি করেছেন আজ এইবারকার পুলিশ সপ্তাহে, আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, আমি মনে করি তাহলেই ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে এই স্লোগানটি সার্থক এবং সফল হবে। উপস্থিত অফিসারবৃন্দ, আমার এখন বক্তব্যের শেষ পর্যায়ে আমি নিয়ে এসেছি। আমি বুঝতেই পারছি স্বাভাবিকভাবে আমার নিজেরও হয়, বেশি লম্বা মিটিং হলে কিছুটা ধৈর্যচ্যুতির একটা কারণ থাকে। 2 ঘন্টা হয়ে গিয়েছে আমাদের। এখানে একটি বিষয় আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, বা আমার কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হলো, আমার বক্তব্যে আমি উল্লেখ করেছি আমরা রাজনৈতিকভাবেও, সংসদেও, বিভিন্ন জায়গায় আমরা আমাদের অবস্থান থেকে, অর্থাৎ সরকার বা আমরা যারা সরকারে সরাসরিভাবে কাজ করছি, আমরা সংক্ষিপ্তভাবে একটি চিত্র বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরি। সেটি হচ্ছে, বর্তমান সরকার স্বাভাবিকভাবে যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা প্রায় প্রত্যেকটি সেক্টর খুব ভঙ্গুর অবস্থায় পেয়েছি। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে যখন দেশের জনগণ যখন যাত্রা শুরু করে, যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার যখন যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা এই দেশটিকে পেয়েছি। স্বাভাবিকভাবেই বর্তমানে দায়িত্ব থাকার কারণে আপনাদের সাথে যেরকম সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে, আপনাদের বিষয়গুলো জানার সুযোগ হচ্ছে। স্বাভাবিকভাবে আপনি আর্মির কথা বলেন, নেভির কথা বলেন, এয়ারফোর্সের কথা বলেন, অন্য প্রতিষ্ঠানের কথা বলেন, সেগুলোর ব্যাপারেও সরাসরিভাবে জানার সুযোগ হচ্ছে বা বিষয়গুলো দেখার সুযোগ হচ্ছে। একইভাবে স্বাস্থ্যের কথা বলেন, একইভাবে শিক্ষার কথা বলেন। কয়েকদিন আগে আমার কাছে অডিটর জেনারেল সাহেব এসেছিলেন। এটি আমি রাজনৈতিকভাবে উপস্থাপন করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমি কাউকে রাজনৈতিকভাবে দোষারোপ করছি না। এদেশের নাগরিক আপনারা এদেশে বড় হয়েছেন, আপনাদের সন্তানরাও এদেশে বড় হচ্ছে, সেজন্যই আমি কথাগুলো তুলে ধরছি, একজন নাগরিক হিসাবে নয়। অডিটর জেনারেল সাহেব যখন আসলেন, উনি আমাকে ওনাদের রিপোর্টের অনেকগুলো বিষয় তুলে ধরলেন। কিছু পরে আমি দেখলাম পত্রিকাতেও এসছে, খুব সম্ভবত সেক্রেটারিয়েটে আপনাদের কারো অনেকেই ধারণা আছে, বিশেষ করে যারা ওই এলাকাতে কাজ করছেন বা আপনারা মনিটর করছেন সবকিছু দেখছেন, আপনার ধারণা আছে যে আমার অফিস থেকে সেক্রেটারি যে অফিসে আমি বসে, এখান থেকে বের হলেই সাংবাদিকরা নিচে থাকে, যেই বের হচ্ছেন তাকে জিজ্ঞেস করেন। খুব সম্ভব সেভাবেই বোধহয় কথাটা বের হয়েছে।
অডিটর জেনারেল সাহেব আমাকে অনেকগুলো বলার মধ্যে আমি খুব আশ্চর্য হয়েছি। আগে পত্রিকায় পড়েছিলাম, স্বাভাবিকভাবে পত্রিকায় অত ওভাবে না থাকলে অডিটর জেনারেল যেহেতু অডিট করেছেন পরিষ্কারভাবে কথাগুলো ফুটে উঠেছে বা বেরিয়ে এসেছে, উনি যেহেতু ইনভেস্টিগেট করেছেন। রূপপুর সম্পর্কে উনি বলেছিলেন আমাকে যে রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হয়েছে সেখানে ফুল ফার্নিশড কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সেখানে ফার্নিচার যেহেতু ছিল, ড্রেসিং টেবিল কেনা হয়েছে। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকা দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত ১৪,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। আসুন, একটি টানেল তৈরি করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারেন, বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। একই সাথে ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। আচ্ছা, এবার বলি একটি ডিস্ট্রিক্টের কথা, পিরোজপুর ডিস্ট্রিক্ট। পিরোজপুর ডিস্ট্রিক্টে ৩টি আসন, ৩টি আসনের ৩ জন সংসদ সদস্য এই সংসদ চলাকালীন সময় আমার কাছে এসেছিলেন কথা বলবেন। আমি খুব সংক্ষেপে শোনার পরে আমার মনে পড়লো যে কয়েক মাস আগে আর ৭-৮ মাস আগে মনে হয় ঘটনাটি পত্রিকায় পড়েছিলাম, কিছুটা ধারণা ছিল আমার। তো আমি বললাম যে সংসদ চলছে, ব্যস্ত আপনারা সবাই, আমরা ব্যস্ত, শেষ হলে আমি আপনাদের সময় দিচ্ছি। শেষ হওয়ার পরে গত এক সপ্তাহ আগে আমি ওনাদেরকে টাইম দিয়েছিলাম, এটিও পত্রিকায় এসেছে। পরের দিন আমি নিজেও দেখলাম পত্রিকায় এসেছে। যাই হোক, পিরোজপুর জেলা অনেকেরই হয়তো সেখানে আপনারা গিয়েছেন আপনাদের দায়িত্ব পালন করার সময় বা দায়িত্ব পালন করেছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের ব্যাপারে ওনারা এসেছিলেন। স্বাভাবিকভাবে এলজিআরডি যেহেতু ভিতরে রাস্তাঘাটগুলো তৈরি করে মানুষের কষ্ট হচ্ছে, গত প্রায় ১ বছর ধরে কাজ সব বন্ধ আছে, উন্নয়ন করার কাজ, ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। সেজন্যই ওনারা এসেছিলেন যে কি করে কাজ শুরু করা যায়। আমি ওখানে সেক্রেটারি ছিলেন, মিনিস্টার ছিলেন। আমি কথা প্রশ্নতে গিয়ে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে ৩৫০০ কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, ৩৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়েই সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে ৩৫০০ কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে ৬,০০০ কোটি টাকা নেই। এই কয়েকটি ঘটনা অডিটর জেনারেল এবং এই যে পিরোজপুরের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। এরকম আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলি ঘটেছে, বাট বাস্তবতা হচ্ছে বাস্তবতাই। আমরা ছেলেও বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, নিতেই হবে।